1947 সাল ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সময় মানচিত্রের উপর একটি দাগ কেটে দিয়ে গেল। জন্ম হল ভারত এবং পাকিস্তানের। আবার 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান ভেঙে জন্ম হল বাংলাদেশের। ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতি এই তিন দেশের নাড়ির টান প্রায় একই। কিন্তু আজ 2024 সালে দাঁড়িয়ে যদি আমরা মহাকাশ থেকে এই তিনটি দেশের দিকে তাকাই, তবে এক অদ্ভুত বৈপরীত্য দেখতে পাব। একদিকে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে, তাদের স্টক মার্কেট নতুন উচ্চতা স্পর্শ করছে। অন্যদিকে পাকিস্তান অন্ধকারে ডুবে আছে, যেখানে এক প্যাকেট আটার জন্য মানুষকে ট্রাকের পেছনে দৌড়াতে হচ্ছে। আর মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, যাকে কিছুদিন আগেও এশিয়ান টাইগার বলা হতো, কিন্তু আজ তারাও ডলার সংকটে ধুঁকছে। একই মাটি, একই আকাশ, কিন্তু ভাগ্য কেন এত আলাদা? কেন ভারতের জিডিপি যখন $3.7 ট্রিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে, তখন পাকিস্তান দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে IMF-এর দরজায় কড়া নাড়ছে? আজ আমরা অর্থনীতির সেই জটিল সমীকরণগুলো গল্পের মতো করে বুঝব। চলুন শুরুটা করা যাক আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে দিয়ে। গত কয়েক বছরে পাকিস্তানের সাধারণ মানুষের জীবনযাত্রা সিনেমার ট্র্যাজেডিকেও হার মানিয়েছে। কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়িতে বিদ্যুৎ নেই, কারণ দেশের কাছে বিদ্যুৎ উৎপাদনের মতো জ্বালানি কেনার ডলার নেই। বাজারে গিয়ে দেখলেন পেঁয়াজ, দুধ আর আটার দাম এক রাতেই দ্বিগুণ হয়ে গেছে। পাকিস্তানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট একটা সময় 30 থেকে 40% পৌঁছে গিয়েছিল, যা এশিয়ান দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। কিন্তু কেন? পাকিস্তানের এই অবস্থার প্রধান কারণ হল ঋণের ফাঁদ বা ডেট ট্র্যাপ। পাকিস্তান তার ইতিহাসের বেশিরভাগ সময়ই কাটিয়েছে ধার করে। তারা ঋণ নেয় আগের ঋণ শোধ করার জন্য। বর্তমানে পাকিস্তানের মোট ঋণের পরিমাণ তাদের জিডিপির প্রায় 80% কাছাকাছি। যখন একটি দেশ তার আয়ের চেয়ে ঋণের কিস্তি মেটাতেই বেশি টাকা খরচ করে, তখন সেই দেশের অর্থনীতি ভেঙে পড়তে বাধ্য। পাকিস্তানের অর্থনীতির এই ধসের পেছনে আরেকটি বড় কারণ হল রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনীতির ওপর সেনাবাহিনীর প্রভাব। গত 75 বছরে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তাদের 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। যখনই কোনো সরকার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা বা লং টার্ম পলিসি নেওয়ার চেষ্টা করেছে, তখনই সরকার পতন বা সামরিক হস্তক্ষেপ হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাছাড়া পাকিস্তান নিজেকে একটি আমদানি নির্ভর দেশ হিসেবে গড়ে তুলেছে। তারা সুই সুতো থেকে শুরু করে ভারী যন্ত্রপাতি সবকিছুই বিদেশ থেকে কেনে, কিন্তু বিক্রি বা রপ্তানি করার মতো তাদের হাতে খুব বেশি কিছু নেই। ফলে ডলার দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আসছে না। আর যখনই ডলারের সংকট দেখা দেয়, টাকার মান পড়ে যায় এবং জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যায়। এবার নজর ঘোরানো যাক বাংলাদেশের দিকে। পাকিস্তানের থেকে আলাদা হওয়ার পর অনেকেই বলেছিল বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি, তারা টিকবে না। কিন্তু বাংলাদেশ সেই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে গত এক দশকে এক অবিশ্বাস্য অর্থনৈতিক উত্থান দেখিয়েছিল। তাদের তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস সেক্টর সারা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে আসে। একটা সময় বাংলাদেশের মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম ভারত এবং পাকিস্তান উভয়কেই ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ কি হলো? কেন গত 2 বছরে বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত দেখা যাচ্ছে? কেন তাদের বৈদেশিক মুদ্রার ব্যবহারযোগ্য রিজার্ভ $48 বিলিয়ন থেকে কমে $20 বিলিয়ন নিচে নেমে এসেছে? বাংলাদেশের বর্তমান সংকটের গল্পটা পাকিস্তানের মতো দেউলিয়া হওয়ার নয়, বরং এটি হল সতর্কবার্তা না শোনার গল্প। বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ হল মাত্র একটি খাত, গার্মেন্টস শিল্প। তাদের মোট রপ্তানি আয়ের প্রায় 85%ই আসে এই একটি খাত থেকে। অর্থনীতিতে একটা কথা আছে, ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যখন ইউরোপ এবং আমেরিকায় মন্দা দেখা দিল, তখন তারা পোশাক কেনা কমিয়ে দিল। ফলে বাংলাদেশের আয়ে সরাসরি টান পড়ল। দ্বিতীয়ত, বাংলাদেশ গত কয়েক বছরে প্রচুর মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কর্ণফুলী টানেল। এগুলো দেশের জন্য ভালো, কিন্তু এই প্রজেক্টগুলোর জন্য নেওয়া বিশাল অঙ্কের বিদেশি ঋণের কিস্তি এখন শোধ করার সময় এসেছে। ঠিক যখন ডলারের দাম বেড়েছে এবং আয় কমেছে, তখনই ঋণের বোঝা ঘাড়ে এসে পড়েছে। এর সাথে যুক্ত হয়েছে ব্যাংকিং খাতের চরম অব্যবস্থাপনা এবং খেলাফি ঋণ।
বাংলাদেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে এবং তা বিদেশে পাচার হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠানোর কারণে রেমিটান্স বা প্রবাসীরা পাঠানো ডলার ব্যাংকিং চ্যানেলে আসছে না। ফলে সরকার জ্বালানি তেল বা এলএনজি আমদানি করতে হিমশিম খাচ্ছে। লোডশেডিং বেড়েছে আর জ্বালানির দাম বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। যদিও বাংলাদেশ এখনও পাকিস্তানের মতো ভেঙে পড়েনি, কিন্তু এখনই কঠোর ব্যবস্থা না নিলে তারা সেই পথেই হাঁটতে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করছেন। এবার আসি ভারতের কথায়। যেখানে দুই প্রতিবেশী দেশ অস্তিত্ব রক্ষার লড়াই করছে, সেখানে ভারত কিভাবে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠল এবং তৃতীয় হওয়ার দিকে এগোচ্ছে। ভারতের এই সাফল্যের পেছনে কোনো ম্যাজিক নেই, আছে কিছু কঠিন সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা স্ট্র্যাটেজি। প্রথমত, ভারত নিজেকে শুধু একটি খাতের ওপর নির্ভরশীল রাখেনি। ভারতের রপ্তানি বা এক্সপোর্ট বাস্কেট দেখলে আপনি অবাক হবেন। তারা আইটি সার্ভিস বিক্রি করে বিলিয়ন ডলার আয় করছে, আবার ফার্মাসিউটিক্যাল বা ওষুধ শিল্পে তারা বিশ্বের ফার্মেসি হিসেবে পরিচিত। এর সাথে যুক্ত হয়েছে ভারী শিল্প এবং কৃষি, অর্থাৎ কোনো কারণে যদি একটি খাত ডুবেও যায়, অন্য খাতগুলো অর্থনীতিকে ভাসিয়ে রাখে। ভারতের দ্বিতীয় বড় শক্তি হল তাদের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। বর্তমানে ভারতের কাছে 600 বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ আছে। এই বিশাল ভাণ্ডার থাকার কারণে যখন বিশ্ববাজারে তেলের দাম বাড়ে বা ডলারের দাম ওঠানামা করে, তখন ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা আরবিআই সহজেই পরিস্থিতি সামাল দিতে পারে। পাকিস্তান বা বাংলাদেশের মতো ভারতকে প্রতি সপ্তাহে এলসি খোলার জন্য দুশ্চিন্তা করতে হয় না। এছাড়া ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা গত 10 বছরে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আওতায় অ্যাপল, স্যামসাংয়ের মতো জায়ান্ট কোম্পানিগুলো চীন ছেড়ে ভারতে তাদের কারখানা তৈরি করছে। এতে কর্মসংস্থান হচ্ছে এবং রপ্তানি বাড়ছে। তবে ভারতের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তাদের কূটনৈতিক অবস্থান। যখন আমেরিকা ও ইউরোপ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন পাকিস্তান বা অন্যান্য দেশ ভয়ে চুপ ছিল। কিন্তু ভারত নিজের স্বার্থ সবার আগে দেখেছে। তারা রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে বা সস্তায় অপরিশোধিত তেল কিনেছে। এই সস্তা তেল কিনে ভারত নিজের দেশের জ্বালানি খরচ নিয়ন্ত্রণে রেখেছে এবং সেই তেল পরিশোধন করে আবার ইউরোপেই বিক্রি করে মুনাফা করেছে। এই স্বাধীন বিদেশ নীতি ভারতের অর্থনীতিকে যুদ্ধের সময়ও বড় কোনো ধাক্কা খেতে দেয়নি। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হলো ভারতের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বা ইউপিআই। আজ ভারতের রাস্তার ধারের ফুচকাওয়ালা থেকে শুরু করে শপিং মল সবাই ডিজিটাল পেমেন্ট নিচ্ছে। এতে কালো টাকার দৌরাত্ম্য কমেছে এবং ট্যাক্স কালেকশন বেড়েছে। এই ব্যবস্থাটি এতটাই সফল যে এখন ফ্রান্স বা সিঙ্গাপুরের মতো দেশও ভারতের ইউপিআই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে। পাকিস্তান যেখানে এখনও ক্যাশ বা নগদ টাকার ওপর নির্ভরশীল এবং বাংলাদেশ যেখানে ডলার সংকটে ক্রেডিট কার্ডের ব্যবহার সীমিত করছে, সেখানে ভারত নিজস্ব পেমেন্ট সিস্টেমে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। অবশ্য ভারতের যে কোনো সমস্যা নেই তা নয়। বেকারত্ব এবং ধনী দরিদ্রের বৈষম্য ভারতেরও বড় চ্যালেঞ্জ। কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স বা সামগ্রিক অর্থনীতির বিচারে ভারত তার প্রতিবেশীদের চেয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে গেছে। পাকিস্তান এবং বাংলাদেশের মূল সমস্যা হল তারা রাজনীতিকে অর্থনীতির ওপরে স্থান দিয়েছে। অন্যদিকে ভারত অর্থনীতি এবং জাতীয় স্বার্থকে রাজনীতির ঊর্ধ্বে রেখেছে। পাকিস্তানের মতো ভারত কখনো শুধু সেনাবাহিনীর ওপর ভরসা করেনি, আবার বাংলাদেশের মতো শুধু গার্মেন্টসের ওপর নির্ভর করেনি। আজকের এই তুলনা থেকে একটি বিষয় পরিষ্কার, একটা দেশের উন্নতি শুধু তার মাটি বা মানুষের ওপর নির্ভর করে না, নির্ভর করে সেই দেশের নীতি নির্ধারকদের দূরদর্শিতার ওপর। পাকিস্তান আজ ঋণের সাগরে হাবুডুবু খাচ্ছে কারণ তারা সময় মতো নিজেদের সংশোধন করেনি। বাংলাদেশ আজ হোঁচট খাচ্ছে কারণ তারা সাফল্যের মোহে ভবিষ্যতের বিপদ দেখতে পায়নি। আর ভারত এগিয়ে যাচ্ছে কারণ তারা নিজেকে সময়ের সাথে পরিবর্তন করেছে এবং বহুমুখী অর্থনীতির পথ বেছে নিয়েছে। আগামী 5-10 বছরে এই চিত্র আরও বদলাতে পারে। বাংলাদেশ যদি তাদের ব্যাংকিং খাত সংস্কার করে এবং রপ্তানি বহুমুখী করে, তবে হয়তো তারা আবার ঘুরে দাঁড়াবে। পাকিস্তান যদি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারে, তবে হয়তো তারাও রক্ষা পাবে। কিন্তু বর্তমান ট্রেন্ড বলছে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য বজায় থাকবে আরও বহু বছর। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাই, আপনারা কি মনে করেন বাংলাদেশের মতো দেশগুলোর কি এখনই ভারতের মতো বড় কোনো অর্থনৈতিক জোট বা কমন কারেন্সি ব্যবহারের দিকে যাওয়া উচিত, নাকি নিজস্ব মুদ্রাতেই লড়াই চালিয়ে যাওয়া উচিত? এই ভূ রাজনীতির খেলায় কে জিতবে শেষ পর্যন্ত? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
অর্থনীতি, জিওপলিটিক্স এবং বিশ্বের অজানা সব ফ্যাক্ট নিয়ে এমন বিস্তারিত ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।